আবারও স্বাগত ২১শে বিজনেসে। দর্শক, এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BPGMEA এর প্রেসিডেন্ট শামীম আহমেদ, এবং জানিয়ে রাখি গেস্ট ডিরেক্টর SME ফাউন্ডেশন শামীম আহমেদ। দর্শক, ২১শে বিজনেসের অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আপনাকে স্বাগত ২১শে বিজনেস। জি, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। জি শামীম ভাই, আপনি BPGME এর প্রেসিডেন্ট এবং SME ফাউন্ডেশনের ডিরেক্টর। এই ক্ষেত্রে SME নিয়ে আসবো, BPGME প্লাস্টিক খাত নিয়ে আসবো। প্রথমেই জানতে চাই, সামগ্রিক বাংলাদেশের যে ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরগুলো রয়েছে, এগুলো আগের অবস্থান চেয়ে বর্তমানে একটু ভালো রয়েছে কিনা? কারণ আমরা অনেক জায়গায় শুনতে পাচ্ছি যে বাংলাদেশের অর্থনীতি আগাচ্ছে, আসলে কি আগাচ্ছে? জি, আমরা এই বর্তমান এই যে এক বছর মানে পট পরিবর্তনের পরের যে সময়টা ছিল খুবই ক্রান্তিকাল, এবং ইট ওয়াজ ভেরি ডিস্টার্বিং ইকোনমির জন্য বলেন, সামাজিকভাবে বলেন, সব দিক দিয়ে আমরা উই আর ইন এ ট্রানজিশন মোমেন্ট। তো আলহামদুলিল্লাহ যে আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট হ্যাজ ডাইরেক্টেড, মানে ভালোভাবে ওনারা এই সময়টা ফেস করেছেন। অ্যান্ড ইকোনমি ইজ মুভিং পজিটিভলি, নট ইন অল আসপেক্ট, বাট কোনো কোনো জায়গায় তার একটু বেশি নজর দেওয়া দরকার, আর একটু বেশি ইনপুট দেওয়া দরকার, এবং সরকারের পলিসি মেকিং সাপোর্ট দরকার। কোন কোন বিষয়গুলোতে? ভালোটা আগে বলি। রেমিটেন্স ইজ পারফর্মিং ওয়েল, এক্সপোর্ট ইজ পারফর্মিং ওয়েল, নট ব্যাড। লোকাল ইন্ডাস্ট্রি রিজার্ভ ইজ অলসো, মানে একটা $32 বিলিয়ন ছাড়িয়েছে। হ্যাঁ, বাংলাদেশের ইকোনমির জন্য $32 বিলিয়ন রিজার্ভ আসলে খুব প্রশংসা করার মতো কিছু না, বাট স্টিল বেটার। যে অবস্থাতে আমরা ছিলাম 10-এ অথবা ইয়েতে নেমে আসছিলাম, তার থেকে আমরা অনেক ভালো অবস্থায় গিয়েছি। আমাদের এলসিতে প্রবলেম হয় না এখন, আমাদের ক্রেডিটেবিলিটিটা অনেকটা বেড়েছে, এবং এটা আরও বাড়তে হবে। ইট ইজ কম্পারেটিভলি আপনি আমাদের মতো দেশে যদি দেখেন, তাদের রিজার্ভ দেখবেন অনেক বেশি। রিজার্ভ মানে কি? ইট ইজ আওয়ার সিকিউরিটি, আওয়ার স্ট্রেংথ। তো সেই দিক দিয়ে, এবং নেগেটিভ যেটা ডোমেস্টিক ইন্ডাস্ট্রি যেটা, সেটা কিন্তু মারাত্মকভাবে সাফার করছে। আমরা কিন্তু সেটা বুঝতে পারছি কিনা আমরা জানি না, বাট এটা ভীষণভাবে সাফার করছে। আপনি যদি ট্যাক্স কালেকশন দেখেন, আপনি যদি ইনফর্মাল সেক্টরে দেখেন, আপনি এমপ্লয়মেন্ট দেখেন, ডোমেস্টিক এমপ্লয়মেন্ট, এবং বিনিয়োগ বলা যায় কিনা, বিনিয়োগও কমে গেছে। বিনিয়োগ তো অনেকটা স্থবির, বলতে 20 বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থা বলা যেতে পারে। ঠিক আছে, এটা আমি বলবো যে এখন যে পরিস্থিতি, আমরা একটা ইলেকশনের দিকে যাচ্ছি, একটা গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, এবং একটা ইন্টারিম গভর্নমেন্ট। সবচেয়ে বড় কথা হলো ইট ইজ এন ইন্টারিম গভর্নমেন্ট। হ্যাঁ, তো সেখানে বিনিয়োগের হয়তো কথাবার্তা হবে, বিনিয়োগের হয়তো আশ্বাস আসবে, বিনিয়োগ নিয়ে হয়তো আমরা কি করব সেটা নিয়ে চিন্তা ভাবনা হবে, কিন্তু বিনিয়োগ চলে আসবে 1 বছরে 1.5 বছরে, এটা আশা করা যায় না। বিকজ বিনিয়োগটা কিন্তু অনেক বড় ব্যাপার, অনেক কিছু দেখতে হয়, লং টার্ম প্ল্যানিং করতে হয়। যিনি আসবেন বিনিয়োগ করতে, ইনভেস্টর আসবেন, তাকে প্ল্যানিং করতে হয়। তো বাট সাইন ইজ পজিটিভ। আমি বলি, আমি নিজেও চাইনিজের সাথে ব্যবসা বাণিজ্য জড়িত, ইয়েতে আছে। এভরিবডি ইজ লুকিং অ্যাহেড ফর দ্য নেক্সট ইলেকশন। আমরা ইলেকশনটাকে যত ক্রেডিটেবল করতে পারবো, ইলেকশনে যত ফেয়ার করতে পারবো, ততই কিন্তু স্টেবল গভর্নমেন্ট যদি আসবে, এবং স্টেবল গভর্নমেন্ট আসলেই কিন্তু আপনি ইনভেস্টমেন্ট বলেন, সব কিছু বলেন, দ্যাট উইল ইভেন IMF ইজ লুকিং ফর ইলেক্টেড গভর্নমেন্ট। আপনি জানেন যে IMF তাদের ষষ্ঠ কিস্তি ছাড় দিবে না $4.7 বিলিয়ন এই অন্তর্বর্তী সরকারের কাছে। তাহলে আসলে সব জায়গায় সব বডি আসলে তাকিয়ে আছে তাহলে নির্বাচনের দিকে। অবশ্যই নির্বাচন তো একটা ক্রাইটেরিয়া, দ্য স্টেবিলিটি অফ দ্য গভর্নমেন্টের একটা আইডেন্টিটি। হ্যাঁ, তো এটা তো নামই হলো ইন্টারিম গভর্নমেন্ট। ওনারা তো দে আর ডুইং দেয়ার জব ইন নাইস ওয়ে, কোনো অবজেকশন নেই। তবে আসার পরে আমাদের নতুন সরকার, ইলেকশনের পরে যিনি সরকারি আসুক, তার যদি প্ল্যানিং প্রপার না হয়, তারা যদি ঠিকমতো যদি প্ল্যানিং করে যদি আমার জাতিকে না দিতে পারে, তাহলে কিন্তু আবার যদি আমরা পূর্ব অবস্থাতে যাই, আবার যদি আমরা ডিফল্টার হই, আবার যদি মানি লন্ডারিংয়ের দিকে যদি আমরা যাই, এটা আমাদের কাম্য না। জি, ব্যাংকিং খাত নিয়ে একটু বলবেন কি? আসলে ব্যাংকিং খাতে আপনি যে লুটপাট হয়েছে, তারপর কি একটু স্থিতিশীল অবস্থায় রয়েছে এখন? ব্যাংকিং খাত স্থিতিশীল অবস্থা আছে, কারণ আপনার আমার ডিপোজিট, সারা ডিপোজিটগুলোই তো ব্যাংকে আসে, লুট না হলে এটা বাড়তে থাকে। বাট ইট ইজ নট এ গুড হেলথ ফর দ্য ব্যাংক। ব্যাংক তো অলরেডি অসুস্থ, ব্যাংক তো সুস্থ না। এখন ডিপোজিট হতে বেড়েছে, এলসিগুলো হচ্ছে, বাট আপনার যে ক্ষতটা সৃষ্টি হয়েছে, সেই ক্ষতটা তো আমরা এত সকাল কাটাই উঠতে পারবো না। এবং সেই ক্ষতটা যেন, আমার কথা হলো সেই রকম
ইকোনমিক টার্ময়েল এবং ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সেক্টরে যেন আরেকটা ধাক্কা যেন না আসে, এটার দায়িত্ব শুধু আমাদের না, এটার দায়িত্ব ব্যাংকিং সেক্টরে যারা আছেন, ব্যাংকিং সেক্টরে একদম জুনিয়র অফিসার যিনি আছেন তার থেকে শুরু করে ঊর্ধ্বতন অফিসার, ব্যাংক চেয়ারম্যান, ব্যাংক বোর্ড, সবাইকে তাদের আগ্রহ থাকতে হবে যে যেন কোনো অবস্থা যেন ফার্দারে আমরা এরকম একটা অবস্থাতে যেন না পড়ি। জি, এক্ষেত্রে আমি একটু ইন্টারাপ্ট করি আপনাকে। আপনি যেহেতু ডিরেক্টর এসএমই ফাউন্ডেশন, আমাদের ব্যাংকগুলোতে কনসেন্ট্রেশন রিস্ক অনেক বেশি ছিল। বিশেষ বিশেষ শিল্প গোষ্ঠীকে হাজার হাজার কোটি টাকা লোন দেওয়া হয়েছিল, এবং যেটা হচ্ছে কয়েকটি শিল্প গোষ্ঠীর কারণে দেখা গিয়েছে যে ব্যাংকিং খাত পুরো ধসে গেছে। এক্ষেত্রে এসএমইতে যদি লোন দেওয়া হতো, অথবা যদি ছোট ছোট প্রতিষ্ঠান স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজগুলোকে যদি সঠিক সময় সঠিকভাবে লোন দেওয়া হতো, তাহলে কি আমাদের এত বড় ক্ষতি হতে পারতো? আমাদের কনসেন্ট্রেশনটা একটু কমানো যেতে পারতো কিনা? আমি বলি স্ট্যাটিস্টিক্স অ্যাজ এ প্রবাবিলিটি। হ্যাঁ, আপনি মনে করেন একজনকে 40,000 কোটি টাকা দিয়েছেন, আর এই 40,000 কোটি আপনি ভাগ করে 40 জনকে দিলেন, জি, রিস্কটা আপনার কমে আসলো না? জি। তো সেটাই আর কি, যে আপনি যে দিবেন 40,000 কোটি টাকা, অথচ আমাদের যারা এসএমই খাতে যারা আছে, আপনি জানেন যে বাংলাদেশে এখন প্রায় 11 মিলিয়ন, হ্যাঁ 11 মিলিয়ন, 11 মিলিয়ন, 1 কোটি প্রায় 10 লাখ। জি জি, 1 কোটি 10 লাখ আমাদের এসএমই খাত আছে। ইন্ডিয়াতে অনেক বেশি, 6 মিলিয়ন। আচ্ছা, ভিয়েতনাম আমাদের কাছাকাছি। এইরকম এই যে এসএমই খাত, সারা পৃথিবীতে যত ইকোনমি আপনার দেখবেন, সব ইকোনমিতে এসএমই খাতে কন্ট্রিবিউশন অনেক বেশি, জি। ইন রিগার্ডস অফ এমপ্লয়মেন্ট, ইন রিগার্ডস অফ রেভিনিউ জেনারেশন, ইন রিগার্ডস অফ এভরিথিং সে করে থাকে। আপনার জিডিপি যেটা আছে আমাদের, আমরা বলি না 462 বিলিয়ন জিডিপি, কোনো ইকোনমিস্ট বলেন এই জিডিপির আপনার 43% ফ্রম এসএমই, কেউ বলেন 49% ফ্রম জিডিপি, কোন ইকোনমিস্ট বলেন 63% ফ্রম জিডিপি ফ্রম এসএমই কান্ট্রি। বাংলাদেশের জিডিপিতে, বাংলাদেশের জিডিপিতে বাংলাদেশের এসএমই খাতের কি 43% বলছেন? কোন ইকোনমিস্ট বলেন 43%, কোন ইকোনমিস্ট বলেন 49%, কেউ বলেন 63%। বোঝা গেছে, মানে ভেরি করে। কিন্তু অন্যান্য দেশের সাথে তুলনা করলে কেমন হবে? যেমন ভারতে জিডিপির কত? সব দেশে মোরলেস সেম, এসএমইর কন্ট্রিবিউশনটা বেশি থাকে, এসএমই বেশি। কিন্তু এসএমই কি তার কাঙ্ক্ষিত যে এক্সপেকটেশনটা, তাকে যে এই যে এসএমই এন্টারপ্রেনার যারা আছে আমাদের, তাদেরকে আমরা কি সাপোর্ট দিতে পারি না? তাদের জন্য কি এমন কোনো পলিসি আছে যেটার থেকে তারা ধরেন ব্যাংকিং নর্মসে যে পলিসি, তার থেকে একটু রিলিফ পাবেন, ট্যাক্স পলিসিতে একটু বেনিফিট পাবেন, এরকম কিছু আছে? আমার জানা মতে নাই। আছে, বাংলাদেশ ব্যাংক তো মানে এসএমই সিএমএসএমই এর জন্য স্পেশাল ফান্ড দিয়ে রেখেছে, কিন্তু এই ক্ষেত্রে সমস্যাটা কোথায়? আপনি তো ফান্ড দিলেন, আপনি তো এসএমই খাতকে একজনকে আপনি 1 কোটি টাকা দিলেন, কিন্তু তার জন্য যে ট্যাক্স পলিসি, লার্জার জন্য যে ট্যাক্স পলিসি, তার জন্য যে কাস্টম ডিউটি, লার্জার জন্য এইভাবে কি কোনো সাপোর্ট আছে? আমার জানা মতে নাই। তো হ্যাঁ, আপনি দেন কোথায় দেন আমি বলি আপনাকে। আপনি হয়তো আমাদের অনেক শ্রোতা হয়তো পলিসি মেকার থাকতে পারেন, বলবো যে আমরা ভ্যাটে কিছু ছাড় দিই, ভ্যাটে সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত উনারা ভ্যাট চার্জ করেন, ছাড় দেন, উই অ্যাপ্রিসিয়েট ইট। কিন্তু এইটুকুনি কি এসএমইকে সার্ভাইভ করানো যাবে? কারণ এসএমই মানে হচ্ছে কি, হি শর্টেজ অফ টেকনোলজি, হি শর্টেজ অফ ফান্ডিং, হি শর্টেজ অফ সব কিছু, মার্কেট অ্যাক্সেসিবিলিটি তো তার বাধা আছে। তো তাকে যদি আপনি সাপোর্ট দেন, সে যদি বড় হয়ে উঠতে পারে, সে যদি এনলার্জ হয়ে উঠতে পারে, দ্যাট ইজ মেক ইউ সাকসেস, এবং দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে। জি, আর এন্টারপ্রেনাররা হলো অর্থনীতির মেইন। এন্টারপ্রেনারই কিন্তু এই যে আমাদের এসএমই খাত থেকে আসে। একটা সিম্পল উদাহরণ যে আপনাকে, আমরা বলি কোনো এক খাত সবচেয়ে বেশি এমপ্লয়মেন্ট জেনারেট করে, কিন্তু আপনি যদি বাংলাদেশের রিটেইলিং সেক্টরে যান, একদম মাইক্রো এন্টারপ্রাইজ, যে ছোট হাট বাজারে যে দোকানগুলো আছে, আপনি যদি তাদের এমপ্লয়মেন্টকে হিসাবে নেন, আপনি দেখবেন দে আর দ্য লার্জেস্ট এমপ্লয়মেন্ট। তার মানে গার্মেন্টস মানে পোশাক শিল্প খাতের চেয়েও বেশি এমপ্লয়মেন্ট জেনারেট করে এসএমই খাত। এই ক্ষেত্রে ব্যাংক থেকে যখন লোন নিতে যায়, এসএমই খাতে যখন লোন দেওয়া হয়, সেক্ষেত্রে কি এটি সহজীকরণ করা আছে নাকি একটু কমপ্লিকেটেড প্রসেস? কিছুটা সহজ আছে, যেমন মহিলা উদ্যোক্তাদের জন্য বেনিফিট দিয়ে রাখছেন, ওনারা কোলাটেরাল লাগবে না কিছু আপ টু সার্টেন স্টেজ পর্যন্ত। কিন্তু মানে পলিসি মেকারদেরকে আমাদের রিকোয়েস্ট থাকবে আরেকটু লিনিয়েন্ট হতে, বুঝছেন? আপনি মনে করেন একটা এসএমইকে লোন দিয়েছেন 5 ইয়ার্স রিপেমেন্ট, আপনি এটাকে 10 ইয়ার্স রিপেমেন্ট করেন, কোনো অসুবিধা নেই। আপনি হাউস বিল্ডিংয়ের জন্য 15 ইয়ার্স টাইম দেন, 20 ইয়ার্স টাইম দেন, একটা এসএমই খাতে ইনভেস্টমেন্টের জন্য 15 ইয়ার্স রিপে করেন। এতে ব্যাংকের লাভ কি? আমি যদি ব্যাংকার হইতাম, আমি দেখতাম যে আমি একজন ভালো উদ্যোক্তা সৃষ্টি করি যে আমার বরোয়ারিং মানিটা ফেরত দিবে, কিন্তু আমি এমন কোনো উদ্যোক্তাকে নিব না
যাকে টাকা দিলে টাকা পাওয়ার সম্ভাবনা জি, কম। এবং এক্ষেত্রে সিএমএসএমইতে নন পারফর্মিং লোনের পরিমাণ তো অনেক কম কম্পারেটিভলি হোল আমার জানা মতে অনেক কম। মানে আমি আমার সেক্টর নিয়ে বলতে পারি, আমরা প্লাস্টিক সেক্টর, প্লাস্টিক অ্যাসোসিয়েশন থেকে এসএমই ফাউন্ডেশনের সাথে, বেঙ্গল ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সাথে, আইডিএলসির সাথে, স্ট্যান্ডার্ড চার্টার্ডের সাথে কয়েকবার কাজ করেছি। আমাদের 100% পেব্যাক, দের ইজ এ নো ডিফল্ট। ওকে, হ্যাঁ, অ্যামাউন্টটা ছিল ছোটো, 30 লাখ, 40 লাখ, 50 লাখ পর্যন্ত ছিল, বাট পেব্যাকে আমাদের কোনো ডিফল্ট নেই, আমরা 100% পেব্যাক করেছি। আশা করি যে ব্যাংক যদি এই এসএমই খাতের দিকে বেশি মনোযোগ দেয় তাহলে এনপিএল পারফরমেন্সটা একটু ভালো হয়ে যাবে। আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব একটা ছোট্ট বিরতিতে। জি, থ্যাংক ইউ। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21শে বিজনেস। দর্শক, বিরতির আগে ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BPGMEA এর প্রেসিডেন্ট শামীম আহমেদের সঙ্গে। প্রিয় দর্শক, 21শে বিজনেসের অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা আবারও ফিরছি আলোচনায়। শামীম ভাই, এখন আপনার কাছে জানতে চাই বিশ্ব অর্থনীতি কোন দিকে যাচ্ছে। বিশেষ করে আপনি জানেন যে আসিয়ান যে সম্মেলন হলো মালয়েশিয়ার কুয়ালালামপুরে, 11টি দেশের সাথে, আসিয়ান সদস্যভুক্ত সবকটি দেশের সাথে চীন চুক্তি করেছে, এবং আগামীকাল আপনি জানেন দক্ষিণ কোরিয়ায় চীনের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বসতে যাচ্ছে। সব কিছু মিলে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আসিয়ান দেশভুক্ত যে দেশগুলো রয়েছে তাদের সাথে আপনাদের প্লাস্টিক গুডস, বিশেষ করে টয় অথবা অন্যান্য প্লাস্টিক প্রোডাক্টগুলো আপনারা কেন এক্সপ্লোর করতে পারছেন না ওই বাজারে? থ্যাংক ইউ। আমরা ওই যে প্লাস্টিক অ্যাসোসিয়েশন হইল মেম্বার অফ দ্য গ্লোবাল প্লাস্টিক অ্যালায়েন্স 77 দেশের, এবং এশিয়া প্লাস্টিক ফোরাম, এশিয়ার যে 14টা দেশ নিয়ে আমাদের একটা এশিয়া প্লাস্টিক ফোরাম আছে। এর মধ্যে কি আসিয়ানভুক্ত দেশগুলো রয়েছে? হ্যাঁ, সব আসিয়ানভুক্ত দেশে আছে এর মধ্যে। তো এই যে আমাদের কানেক্টিভিটি অফ দ্য অ্যাসোসিয়েশন, এটা আছে, এটা আমরা চেষ্টা করছি যে আমাদের ইনভেস্টমেন্ট বাড়ানো, আমাদের ওই দেশে মার্কেট অকুপাই করা, সেই প্লাস্টিক সেক্টর থেকে আমরা সেটা চেষ্টা করছি। কিন্তু আপনি প্রথমে বলছিলেন যে বিশ্ব অর্থনীতি, ওয়ার্ল্ড ইকোনমি ইজ নাও চেঞ্জিং, আমরা সবাই টের পাচ্ছি, যে বুঝতে পারতেছি যুক্তরাষ্ট্র থেকে সরে গিয়ে চীনের দিকে আসছে, ফ্রম সিঙ্গেল কান্ট্রি টু মাল্টিপোলার কান্ট্রি। মানে অনেক দেশ এখন, ব্রিক্সে একটা এক্সাম্পল ধরেন, চায়না, জাপান সবাই মিলে যে একটা ইয়ে। তো এই যে চেঞ্জ, ট্রান্সফরমেশন এবং চেঞ্জটা যেটা আসছে, ইট ইজ দ্য পাওয়ার ইজ কামিং টু এশিয়া, হোয়াট আই ফিল। এবং আমরা ইকোনমিস্টরা তাই মনে করে যে এই কামিং টু দ্য ইকোনমিক পাওয়ার ইজ কামিং টু এশিয়া ইন দ্য নেক্সট। এশিয়াতে আসলে কি আমরা সেই সুযোগ নিতে পারবো কিনা? আমার প্রশ্ন হচ্ছে, তিমোর লেস্তে 11তম সদস্য হিসেবে আসিয়ান দেশভুক্ত হয়েছে, বাংলাদেশ কখন আসিয়ানভুক্ত হবে? বাংলাদেশ আসিয়ান মেম্বার হওয়ার যোগ্যতা রাখে, এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এটা কিন্তু উনি কয়েকবার কিন্তু বলেওছেন যে উই ওয়ান্ট টু বি দ্য মেম্বার অফ দ্য আসিয়ান, অ্যান্ড অলসো উই ওয়ান্ট টু বি মেম্বার অফ দ্য চায়নার যেটা RCP, রিজনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পাওয়ার নাকি একটা আছে, এই দুইটা জোটের আমরা মেম্বার হতে চাই। হ্যাঁ, এবং হলে উইল বি বেনিফিটেড, দ্যাট ইজ দ্য অ্যাজাম্পশন অফ দ্য ইকোনমিস্ট। আমরা চাই, কিন্তু আমাদেরকে করবে কিনা এই গ্যারান্টি আছে কিনা? না, নিশ্চয় করবে। আমাদের পাশে মায়ানমার যদি আসিয়ানের মেম্বার হইতে পারে, তো বাংলাদেশ কেন হইতে পারবে? অনেকে বলে থাকে মায়ানমারের একটা আপত্তি থাকতে পারে বাংলাদেশের ক্ষেত্রে, যদি কোনো একটা সদস্য আপত্তি করে তাহলে কিন্তু বাংলাদেশ হতে পারবে। হ্যাঁ, তো যাই হোক, আমার মনে হয় আমরা এটা কাটাই উঠতে পারবো। দিস ইজ এ ডিপ্লোম্যাটিক এফোর্ট। হ্যাঁ, ডিপ্লোম্যাটিক এফোর্ট। এবং আমরা যখন আমরা প্লাস্টিক অ্যাসোসিয়েশনের মেম্বার হিসেবে আমরা অন্যান্য আসিয়ান প্লাস্টিক অ্যাসোসিয়েশন মেম্বারদের সাথে বসি, তারা অনেকটা সারপ্রাইজ হয়, কেন তুমি হও না? থাইল্যান্ড জিজ্ঞেস করে, আরে তুমি আমার প্রতিদিন আসতে যাচ্ছ, হোয়াই ইউ আর নট? মালয়েশিয়া জিজ্ঞেস করে, আরে তোমার সাথে আমার এত সম্পর্ক, অথচ তোমরা হইতে পারতেছো কেন? বাট এটা তো একটা অনেক নিচের লেভেলে কথাবার্তা, এটা স্টেট লেভেলের ডিসকাশন তো না। তো স্টেট লেভেলে আমার মনে হয় আমরা হোপফুলি যে আমরা হতে পারবো, এবং হওয়া উচিত, উইল গেট বেটার বেনিফিট। যে প্লাস্টিক খাতের কি সম্ভাবনা রয়েছে যদি ওয়ার্ল্ড ইকোনমি এশিয়ার দিকে শিফট করতে থাকে, তখন আমরা প্লাস্টিক খাত অথবা অন্যান্য কি খাত সম্ভাবনাময় খাত হতে পারে? ম্যানুফ্যাকচারিং হাবটা ইজ নাও চেঞ্জিং। ভিয়েতনামে আর বলেন, বাংলাদেশে বলেন, চায়না থেকে অনেকটা চলে আসতেছে। চায়না লেবার কস্ট অনেক বেশি হাই। সেফর আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উনি বললেন যে উই মেক এভরিথিং ইন USA। এখন USA এর যে ক্যাপটা, উনার যেটা ক্যাপ ইউজ করেন লাল,
মেড ইন ইউএসএ, ওইটা উনি বানিয়ে নিয়ে আসছেন চায়না থেকে। ওইটা যদি উনি ওনার দেশে বানাতেন, দ্যাট ইজ কস্ট হিম $100 প্লাস। জি, হ্যাঁ, তো এটা তো সম্ভব না। মানে আমি উদাহরণ দিচ্ছি যে ইউএসএ ইজ বিকামিং সো এক্সপেন্সিভ, যে লেবারের পার আওয়ার দিতে হয় $25, হ্যাঁ, সেখানে আপনি এই ইজি টেকনোলজি প্রোডাক্ট বানাতে পারবেন না, হাইটেক প্রোডাক্ট আপনি বানাতে পারবেন। আর ইজি টেক প্রত্যেকটি দেশ তো নিজস্ব সব ধরনের ন্যাচারাল রিসোর্স থাকে না, স্বয়ংসম্পূর্ণ থাকে না কাঁচামালের ক্ষেত্রে। সেক্ষেত্রে ইউএসএ কি স্বয়ংসম্পূর্ণ সবকিছুর জন্য? না, আমি সেটা বলবো না স্বয়ংসম্পূর্ণ কীভাবে। দে আর ইম্পোর্টিং লট অফ গুডস ফ্রম বাংলাদেশ, চায়না, ভিয়েতনাম, সব তাইওয়ান থেকে তারা ইম্পোর্ট করছে। স্বয়ংসম্পূর্ণ তো হবে না, তাদের জন্য হাইটেকটা পসিবল, হাইটেকটা ইজ ফিজিবল। তা আমরা যারা বাংলাদেশে, আমাদের জন্য যেটা ফিউচার, আমার যেটা মনে হয় যে এই যে মাল্টিপোলারাল যে ইকোনমিক সিস্টেমটা দাঁড়াচ্ছে, এইখানে আমরা কিভাবে পার্টিসিপেট করতে পারি, এখানে আমরা কীভাবে বেশি স্টেক বসাতে পারি, দ্যাট শুড বি দ্য পলিসি অফ দ্য মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড দ্য ইকোনমিক। জি, আমরা আশা করি যে তারা এই বিষয়টি অবশ্যই দেখবে, যে অপরচুনিটি আসার আগে কিভাবে এটা লুফে নেওয়া যায় সেটার জন্য চেষ্টা করবে। সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, আপনি যেহেতু প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সভাপতি, পরিবেশ বান্ধব প্লাস্টিকের ক্ষেত্রে পরিবেশ বান্ধব বিষয়টি চিন্তা করা হয় কিনা সংক্ষেপে? জি, না, আমরা প্লাস্টিক অ্যাসোসিয়েশন থেকে, আমি আগেও বলেছি এখনও বলছি, ইচ অ্যান্ড এভরি ইন্ডাস্ট্রি ইজ ইকুইপড উইথ দ্য রিসাইক্লিং ফ্যাসিলিটিস। রিসাইক্লিং ইজ ওয়ান অফ দ্য টুলস যেটাতে আপনি পরিবেশ বান্ধব করতে পারেন। আমাদের বাইরেও অনেকগুলো, আমরা প্রায় 50% অ্যাবাভ আমরা ওয়েস্ট প্লাস্টিক রিসাইক্লিং করি। আচ্ছা, প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট কিন্তু আমাদের কাজ না। প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট হচ্ছে সরকারের, সিটি কর্পোরেশনের, এলজিআই গভর্নমেন্টের। ওয়েস্ট তো শুধু প্লাস্টিকের হয় না, আরও অনেক আইটেমের ওয়েস্ট হয়। তো সেই ওয়েস্টের রেসপন্সিবিলিটি যদি সিটি কর্পোরেশন নিতে পারে, তাহলে প্লাস্টিক ওয়েস্টের রেসপন্সিবিলিটি সিটি কর্পোরেশন নিবে না কেন? জি, আমরা এই প্রশ্নটা দিয়ে শেষ করতে চাই যে আসলে কেন নিবে না, আর এটা নিলে তো পরিবেশের জন্য যেরকম লাভজনক, সবার জন্য লাভজনক। আপনি জানেন যে বাহিরে সবাই লিড সার্টিফাইড দেখে তৈরি পোশাকের ক্ষেত্রে যত বেশি কমপ্লায়েন্স হবে তত বেশি আপনারা বায়ার পাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকে। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকেও।